নমস্কার, আমি পাপাই পাল, একজন ম্যাথামেটিক্স টিচার। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারটা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল যে চ্যাপ্টারটা আছে সেখানে একটা প্রসেস অর্থাৎ একটা অপারেশন আমাদের শিখতে হবে। সেই অপারেশনটাকে আমরা বলি সমাকলন, ঠিক আছে? তো এখানে অনির্দিষ্ট সমাকলন বলতে যেটা বুঝবো, বাকি কথায় অনির্দিষ্ট সমাকলন হচ্ছে আমরা যে ডেরিভেটিভ শিখেছি অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে শিখেছি, সেই ডিফারেন্সিয়েশন যে অপারেটরটা ছিল, ডিফারেন্সিয়েশন যে পদ্ধতিটা ছিল, তার ঠিক উল্টো পদ্ধতিটা। উল্টো মানে কি? উল্টো মানে হচ্ছে ঠিক রিভার্স পদ্ধতি, ঠিক আছে? মানে এখানে আমি একটু লিখছি কীরকম না, ধরো এফএক্স একটা ফাংশন আছে, এই এফএক্স ফাংশনটার আমরা ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? এফএক্স ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই তোমরাই মনে করতে পারো। এফএক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই এফ ড্যাশ এক্স, ঠিক আছে? এফএক্স ফাংশনটা যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন কি পাওয়া যায়? এফ ড্যাশ এক্স পাওয়া যায়। এবার সমাকলন কি জিনিস? সমাকলন হচ্ছে, দেখো, সমাকলনের জন্য আমি কিন্তু এখানে একটা আলাদা চিহ্ন ব্যবহার করেছি। কীরকম চিহ্ন না, এরকম একটা চিহ্ন ব্যবহার করেছি। এই চিহ্নটার তাৎপর্য আমি একটু পর বলছি। তো এই চিহ্নটা দিয়ে কি বোঝানো হবে? সমাকলন করার পদ্ধতিটা বোঝানো হবে। তো সেখানে এই সমাকলনটা আমি যদি এই এফ ড্যাশ এক্স এর সমাকলন করি, এফ ড্যাশ এক্স এর সমাকলন করি কার সাপেক্ষে না, এক্স এর সাপেক্ষে। এক্স এর এখানে ইন্টু ডিএক্স বলে লেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? আমরা এফ এক্সকে ফেরত পাবো, এফ এক্স যেটা ছিল। অর্থাৎ দেখো, এখানে আমরা এফএক্স যে ফাংশনটা ছিল তার ডেরিভেটিভ করে আমরা এফ ড্যাশ এক্সটা পেয়েছিলাম। এবার আমি যেহেতু বললাম সমাকলন পদ্ধতিটা ডেরিভেটিভের ঠিক উল্টো, অর্থাৎ এফ ড্যাশ এক্সটা অর্থাৎ যেটা পেয়েছিলাম ডেরিভেটিভ করে, তার যখন আমরা এখানে সমাকলন করলাম তখন প্রথমে যে ফাংশন এফএক্স ছিল সেটা কিন্তু আমরা ফেরত পাচ্ছি। অর্থাৎ কি, সমাকলন হচ্ছে ডেরিভেটিভের ঠিক উল্টো পদ্ধতি। এটা আপাতত আমাদের মনে রাখতে হবে। ইংরেজিতে বলা হয় সমাকলন বা ইন্টিগ্রেশন, যেটা সমাকলনের ইংরেজি হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যেটা, সেটা আসলে অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের ঠিক উল্টো প্রসেস, উল্টো যে পদ্ধতিটা সেটা বোঝানো হয়। তো এবার দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলতে চাই। ধরো এখানে আমাকে বললো এক্স টু দি পাওয়ার 5, এটা একটা ফাংশন। এই ফাংশনটা যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, মন দিয়ে দেখো, আমাকে এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করতে বলা হয়েছে। তো তোমরা জানো এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কি হয় না, এই 5টা সামনে আসে এবং পাওয়ারটা 1 কমে যায়। তার মানে আমরা কত পাই? আমরা পাই 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? তার মানে এটাই যে ফাংশনটা ছিল তার ডেরিভেটিভ করে আমরা পেয়েছি 5 এক্স টু দি পাওয়ার 4। তাহলে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এই যে 5 এক্স টু দি পাওয়ার 4 যেটা আছে তার যদি আবার ইন্টিগ্রেশন করা হয়, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 5 এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা যদি করা হয় তাহলে আমরা কি পাবো? তাহলে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার 5টা ফেরত পাওয়া যাবে। তাহলে এটা সমান আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এখানে একটা জিনিস কিন্তু আমরা এখানে খেয়াল করব। কীরকম জিনিস খেয়াল করব না, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করে আমরা পেয়েছি কত? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 পেয়েছি, ঠিক আছে? তো এখানে যদি এক্স টু দি পাওয়ার 5 এর বদলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 থাকতো, সেইটাকে তোমাকে বলা হতো ডেরিভেটিভ বের করো, ঠিক আছে? অর্থাৎ তোমাকে বললো শুধু এক্স টু দি পাওয়ার 5 নয়, এখন তোমাকে করতে হবে কি, এক্স টু দি পাওয়ার 5 এর সঙ্গে 3 যুক্ত আছে সেটার ডেরিভেটিভ তোমাকে করতে বলেছে। তো সেটার ডেরিভেটিভ যখন তুমি করতে যাবে তখন তুমি কি লিখবে? এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ তুমি জানো কত হয়? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হয়, যুক্ত 3 এর যখন ডেরিভেটিভ করবে তুমি জানো কি 3 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে তুমি পেলে কত? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 0, প্লাস 0টা না লিখলেও চল, ঠিক আছে? তাহলে এখানেও দেখো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 তার যখন আমরা ডেরিভেটিভ করছি তখনও কিন্তু আমরা 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4ই পাচ্ছি। আর এখানে এক্স টু দি পাওয়ার 5 শুধু ছিল, এখানে কিন্তু ওরকম কোনো কনস্ট্যান্ট যোগ অবস্থায় ছিল না। তবু যখন আমি ডেরিভেটিভ করলাম তখন কিন্তু আমি 5 এক্স টু দি পাওয়ার 4ই পেয়েছিলাম। এবার হলো কনফিউশন শুরু, যে এই যে 5 এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশনটা আমরা করব, ইন্টিগ্রেশন করে তাহলে আমি কোনটা লিখবো? এক্স টু দি পাওয়ার 5টা লিখবো না এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 আছে সেইটা লিখবো? কনফিউশন তৈরি হচ্ছে। এই কনফিউশনটা আটকানোর জন্য, ধরো এখানে তো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 আছে, তোমাকে যদি বলতো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 10, ঠিক আছে? তো তখন তুমি কি লিখতে? সেটাকেও তুমি 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4ই লিখতে। কেন না, 10-এর ডেরিভেটিভ সেটাও তো তোমার শূন্যই হয়, তাই তো? তার মানে দেখো আবার নতুন কনফিউশন তৈরি হচ্ছে। মানে তুমি 5 এক্স টু দি পাওয়ার 4 ডেরিভেটিভ
যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এক্স টু দি পাওয়ার 5 পেতে পারো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 পেতে পারো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 10 পেতে পারো, মানে এক্স টু দি পাওয়ার 5টা তুমি পাবেই পাবে। তার সঙ্গে তোমার এখানে কোনো কনস্ট্যান্ট নেই, এখানে একটা কনস্ট্যান্ট যোগ আছে 3, এখানে একটা কনস্ট্যান্ট আছে যোগ আছে 10, তো এত ধরনের কনস্ট্যান্ট তুমি সব লিখে দিতে পারো না। কনস্ট্যান্টটা যা আছে তার জায়গায় আমি কনস্ট্যান্টের চিহ্ন সি সেটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলেই বলা হবে যে আসলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি হয়। এবার এই সিটাকে বলবো আমরা অনির্দিষ্ট ধ্রুবক, সমাকল ধ্রুবক। কি বলা হয়? সমাকল ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে, ঠিক আছে? এবার এই সমাকল ধ্রুবকের মান এইটার বেলায় কত? 0, এটার বেলায় 3, এটার বেলায় 10, অর্থাৎ সমাকল ধ্রুবকের মান যেভাবে আমাকে বের করতে দেবে, যদি কোনো শর্ত দেয় তাহলে সেই শর্ত থেকে আমরা মানগুলো বের করে নিতে পারবো। তার মানে ইন্টিগ্রেশনের অর্থাৎ অনির্দিষ্ট যে ইন্টিগ্রেশন আছে সেটার আমরা একটা নতুন ডেফিনেশন পেলাম। কি ডেফিনেশন? না, যখন আমরা এফ ড্যাশ এক্স, এবার আমি ডেফিনেশনটা অ্যাকচুয়াল লিখছি, যখন আমরা একটা ফাংশন এফ ড্যাশ এক্স তার ইন্টিগ্রেশন করব তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো এফ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি, যে কনস্ট্যান্ট সিটাকে আমরা বলবো সমাকল ধ্রুবক। বুঝতে পেরেছো? তো এইটা হবে মেইন ডেফিনেশন। অর্থাৎ দেখো এফ ড্যাশ এক্স আমরা কিভাবে পেয়েছিলাম? এফ ড্যাশ এক্সটা আমরা পেয়েছিলাম এফ এক্স ফাংশনটার ডেরিভেটিভ করে পেয়েছিলাম। এবার এফ ড্যাশ এক্স ফাংশনটা যখন আমি ইন্টিগ্রেশন করলাম তখন এফ এক্সটাও পেলাম, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট যুক্ত অবস্থায় পাচ্ছি। এবার এখানে আমার একটা জিনিস এই প্রসঙ্গে বলার আছে, এই যে চিহ্নটা, এই চিহ্নটার কাজ কি? আসলে তোমরা যখন আরও পরে যখন ডেফিনিট ইন্টিগ্রাল পড়বে, এই চ্যাপ্টারটা তো ইনডেফিনিট ইন্টিগ্রাল, তো যখন তোমরা ডেফিনিট ইন্টিগ্রাল পড়বে অর্থাৎ নির্দিষ্ট সমাকল পড়বে তখন দেখবে নির্দিষ্ট সমাকল মানেই হচ্ছে কতগুলো ভ্যালুর যোগফল, ঠিক আছে? যোগফলকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? সাম বলে থাকি, ঠিক আছে? তো এই যে সামের যে আদ্যক্ষর এস, ঠিক আছে, সেই এসটাকে তুমি এরকম লিখতে পারো, এরকম লিখতে পারো, অনেকে এরকম লেখে, অনেকে এইরকম লিখতে শুরু করে, অর্থাৎ এই এসটার একটু বিস্তৃত আকার হচ্ছে এটা, এইটাই আমরা এখানে ব্যবহার করি। এটাকে বলা হয় ইলংগেটেড ফর্ম, অর্থাৎ বিস্তৃত আকার, ইলংগেটেড ফর্ম অফ এস, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এই চিহ্নটার ইতিহাস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অনির্দিষ্ট সমাকলে কয়েকটা ছোট ছোট নিয়ম সেটা একটু দেখে নিচ্ছি। যেমন ধরো আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে হয়ে থাকে, এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও হবে। ধরো একটা ফাংশন, ঠিক আছে, এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে, সেই এফ এক্স ফাংশনটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ আছে, একটা ফাংশন এফ এক্স তাকে একটা কনস্ট্যান্ট এ সেটা দিয়ে গুণ আছে, দিয়ে যেটা পাওয়া গেছে তার ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে আমাকে, ঠিক আছে? এফ এক্স একটা ফাংশন, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ, তার গোটাটার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে। এটার ক্ষেত্রে আমরা কি করি? ডেরিভেটিভেও এটা করতাম না, এই কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, অর্থাৎ কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, দিয়ে আমরা ইন্টিগ্রেশন করবো কার? ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। সেম জিনিস কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও করতাম, অর্থাৎ ডেরিভেটিভ অফ, যদি আমার কোনো একটা কনস্ট্যান্ট থাকতো, এরকম থাকতো যে ডিডিএক্স অফ একটা কনস্ট্যান্ট এ ইন্টু এফ এক্স, যদি এতে থাকতো তাহলে আমরা কি করতাম? প্রথমত এই যে কনস্ট্যান্ট এটা আছে সেটাকে ডেরিভেটিভের বাইরে লিখতাম, এটা বাইরে যেত, নিয়ে ডিডিএক্স অফ এফ এক্স বের করতাম পরে, সেটা গুণ হতো কনস্ট্যান্টের সঙ্গে, ঠিক আছে? এটা ডেরিভেটিভের ক্ষেত্রে ছিল, এটা আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও থাকবে, ঠিক আছে? তো এটা একটা নিয়ম, তো এটা খুব সহজ, ডেরিভেটিভ থেকে আসে বলে, সুতরাং এটা আমার আলাদা করে প্রমাণ করার কোনো কাজে লাগে না। নেক্সট আমার যেটা দরকার সেটা হচ্ছে এফ এক্স একটা ফাংশন, তার সঙ্গে যুক্ত অবস্থায় আছে জিএক্স আরও একটা ফাংশন, দুটো আলাদা আলাদা ফাংশন, এফ এক্স একটা, জিএক্স একটা, দুটোকে যোগ করতে বলছে। দুটোকে যোগ করলে একটা নতুন ফাংশন তৈরি হবে, সেই নতুন ফাংশন যেটা পেলাম যোগ করে তার যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ এফ এক্স প্লাস জিএক্স দুটোর যোগফল তার ইন্টিগ্রেশন যদি বলা হয়, সেটা আমরা কি পাবো? সেটা সমান আমরা পাবো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স যুক্ত ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স। অর্থাৎ সেম জিনিস দেখো আমরা ডেরিভেটিভের ক্ষেত্রেও করতাম, কীরকম না, দুটো ফাংশন যখন যোগ থাকতো তখন যখন ডেরিভেটিভ করতে যেতাম তখন আলাদা করে ডেরিভেটিভ করে যোগ করতাম, মনে আছে? তো সেই জিনিসই হচ্ছে এখানে, ডেরিভেটিভের বদলে এখানে ইন্টিগ্রেশন আছে, অর্থাৎ সমাকলন করতে হবে এফ এক্স প্লাস জিএক্স কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, সেক্ষেত্রে এফ এক্স এর আলাদা করে সমাকলন করব, যুক্ত জিএক্স এর আলাদা করে সমাকলন করব। সেম জিনিস শুধু প্লাসের ক্ষেত্রে না, মাইনাসের ক্ষেত্রেও হবে, ঠিক আছে? তো এই নিয়মগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। হলো,
তো এই তিনটে নিয়ম একটু ভালো করে মাথায় ঢুকে নিতে হবে আমাদের, ঠিক আছে। তো প্রথম নিয়মটা খুব ইম্পর্টেন্ট, কি না ইন্টিগ্রেশনের আসল ব্যাপারটা কি, ইন্টিগ্রেশন হচ্ছে তার মানে অ্যান্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশন মানে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, যেটা সেটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের ঠিক উল্টোটা। অর্থাৎ এফ এক্স একটা ফাংশন, তার ডেরিভেটিভ করে যদি এফ ড্যাশ এক্স পাওয়া যায়, তাহলে এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন করে এফ এক্সটা পাওয়া যাবে আর প্লাস একটা কনস্ট্যান্ট সি পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা কাজে লাগিয়ে আমরা বেশ কিছু মৌলিক সূত্র, ঠিক আছে, অনির্দিষ্ট সমাকলের কয়েকটা মৌলিক সূত্র, সেগুলো আমরা প্রমাণ করে দেখব। প্রথম যে সূত্রটা আমাদের প্রমাণ করতে হবে, 1 নম্বর বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ঠিক আছে। যেখানে এনটা কি জিনিস, যেখানে এন ইজ নট ইকুয়াল টু -1, এনটা যেখানে -1 নয়, সেটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট সি, যেখানে সিটা আমরা সবাই জানি, সিটা হচ্ছে আমার সমাকল ধ্রুবক। এই সূত্রটা আমাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব, দেখো আমরা কি জানি না এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করে এইটা এসেছে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এইটার ডেরিভেটিভ করি, অর্থাৎ এই জিনিসটার ডেরিভেটিভ করি, নিয়ে দেখি এক্স টু দি পাওয়ার এন আসছে কিনা, যদি চলে আসে তাহলে বলবো হ্যাঁ বাই ডেফিনেশন এটার ইন্টিগ্রেশন করলে এটা আসবে। যদি এটার ডেরিভেটিভ করে এটা আসে, তাহলে এটার ইন্টিগ্রেশন করে এটা আসার কথা, সেটাই তো ডেফিনেশন বললাম, অ্যান্টি ডেরিভেটিভ। তো সেটা আমরা এখানে করবো, অর্থাৎ ডিডিএক্স অফ কি করবো, এইটা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি, এটার ডেরিভেটিভ করবো আমরা, ঠিক আছে। তো ডেরিভেটিভ করলে কি পাবো, প্রথম কথা, প্রথমে যখন এটার ডেরিভেটিভ করতে যাবো, এই যে নিচে n প্লাস 1 আছে, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা প্রথমে বেরিয়ে এলো বাইরে, 1 বাই n প্লাস 1 বাইরে বেরিয়ে এলো। তাহলে ডেরিভেটিভটা হবে কার, ডেরিভেটিভটা হবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ হবে, আশা করি বুঝতে পেরেছো, যুক্ত সি। এবার সি তো আমার কনস্ট্যান্ট, সি এর ডেরিভেটিভ যখন করবে তখন কি পাবে, 0 পাবে, তাহলে প্লাস 0 লিখে দিলাম। এবার কি হচ্ছে, তাহলে 1 বাই n প্লাস 1 ইন্টু, এবার দেখো যখন এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ তুমি করতে যাবে, তখন ওই পাওয়ারটা প্রথমে কি হয়, পাওয়ারটা প্রথমে সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 কমে যায়, অর্থাৎ এক্স এর পাওয়ার যে n প্লাস 1 ছিল সেখান থেকে -1 হবে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে নিচে n প্লাস 1 আছে, উপরে n প্লাস 1 আছে, আমি কাটতে পারি, আবার এখানে দেখো প্লাস 1 -1 কাটতে পারি, তাহলে পড়ে রইলো কত, এই যে এক্স টু দি পাওয়ার nটা পড়ে রয়েছে, ঠিক আছে। তার মানে এই যে এক্স টু দি পাওয়ার nটা চলে এসেছে। এবার এখানে আমার প্রশ্ন, কি প্রশ্ন, না স্যার n নট ইকুয়ালস টু -1 কেন ভাবলেন, কেন বললেন ওটা, n যদি -1 হয় তাহলে কি এটা আসবে না, উত্তর হচ্ছে না, এটা আসবে না। কেন না, দেখো n যদি -1 হয়, n সমান যদি -1 হয়, তাহলে n প্লাস 1 সমান কি হবে, 0 হয়ে যাবে। এবার 0 নিচে তো তুমি লিখতে পারো না, তাহলে অসংজ্ঞাত হয়ে যায় পুরো জিনিসটা, সেই জন্য n যখন -1 নয় তখন তোমার এই সূত্রটা আসবে, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, স্যার এখানে তো আপনি বললেন n ইজ নট ইকুয়াল টু -1 হলে এটা সূত্র, যদি n ইকুয়ালস টু -1 হয় তখন আমরা কি পাবো, সেটা সূত্রটা তো বললেন না। তো সেটা সূত্রটা এবার আমরা বলবো। তো সেটা সূত্রটা কি, সেটা সূত্রটা হচ্ছে, দেখো 2 বলে দিচ্ছি আমরা, না এক্স টু দি পাওয়ার n এর জায়গায় যদি -1 বসানো হয়, অর্থাৎ এই nটা যদি -1 হয় dx, তার মানে আমি কি পাচ্ছি, তার মানে আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই এক্স ডিএক্স, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো এটা সমান আমরা কি পাবো, এটা সমান আমরা পাবো লগ অফ মড এক্স বেস ই প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, যেখানে সিটা অতি অবশ্যই একটা কনস্ট্যান্ট সমাকল ধ্রুবক, আর ইটা তো বেসিস, ঠিক আছে। তো দেখো এটাও কিন্তু আমরা খুব ইজিলি প্রমাণ করতে পারি যে এইটা আসলো কোথা থেকে আসলো, এটা আসছে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন করে এটা আসছে, তার মানে যদি এটা ডেরিভেটিভ করে যদি এটা ফেরত আসে তাহলে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে সূত্র। তো সেইটা আমরা দেখে নিচ্ছি যে ডিডিএক্স অফ লগ মড এক্স বেস ই প্লাস সি, ঠিক আছে, এইটার ডেরিভেটিভ করলে কি আসে। তো সোজা কথা, এই যে মড এক্সে কেন বলা হয়েছে, যেহেতু নেগেটিভের লগারিদম হয় না, সে শুধুমাত্র পজিটিভের লগারিদম হয়, সেই জন্য মড কথাটা ইউজ হয়েছে। তো মড কথাটা আমরা না ব্যবহার করলেও পারি, অর্থাৎ ডিডিএক্স অফ শুধু যদি আমাকে বলা হয় লগ এক্স বেস ই প্লাস সি, কখন না যখন এক্সটা অতি অবশ্যই গ্রেটার দেন সি, এরকম যদি মেনশন করা থাকে তাহলে আমি কি বলতে পারি, দেখো লগারিদম অফ এক্স তার ডেরিভেটিভ করতে বলছে, লগারিদম অফ এক্স এর ডেরিভেটিভ হওয়ার কি কথা, 1 বাই এক্স হওয়ার কথা, সূত্র আমরা জানি ডিফারেন্সিয়েশনে,
প্লাস এই যে সি এর যখন ডিফারেন্সিয়েশন করতে বলবে কত পাবো 0, তাহলে কত পেলাম 1/x পাচ্ছি। 1/x মানে কত x⁻−1। তাহলে দেখো এই x⁻−1 এসেছে, তার মানে এটার ডেরিভেটিভ করে অর্থাৎ log of mod x base e plus c এটার ডেরিভেটিভ করে আমার x⁻−1 আসছে। তাহলে x⁻−1 এর যখন আমি ইন্টিগ্রেশন করব তখন স্বাভাবিকভাবে log of mod x base e plus c আসবে। ঠিক আছে, তার মানে এটা আমরা 2 নম্বর সূত্র হিসেবে মনে রাখবো। ঠিক আছে, এই দুটো সূত্রের পর আমাদের 3 নম্বর সূত্র হিসেবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে e⁻mx dx। এটা সমান কি হয়ে থাকে, e⁻mx dx এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই e⁻mx m প্লাস সি, সিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। তো এটা কিভাবে আসে আমরা আবার দেখবো। এটার আমরা ডেরিভেটিভ করব, এটার ডেরিভেটিভ করে যদি আমার e⁻mx টা চলে আসে তাহলে বলবো হ্যাঁ সূত্র ঠিক আছে। হলো, তো প্রথম কাজ হবে আমার ddx অফ e⁻mx m প্লাস সি, এইটার ডেরিভেটিভ করা। তো প্রথমেই দেখো এখানে নিচে m আছে, mটা কি, mটা কনস্ট্যান্ট। m যদি কনস্ট্যান্ট হয় তাহলে 1/m প্রথমে আমি ডেরিভেটিভের বাইরে নিয়ে নিলাম, তাহলে পড়ে রইল কি ddx অফ e⁻mx রইল। ঠিক আছে, প্লাস এখানে সি এর আমাকে ডেরিভেটিভ করতে বলেছে, সি এর ডেরিভেটিভ কি হয় 0 হয়, যেহেতু ও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে এখানে পেলাম 1/m। এবার দেখো e⁻mx এর ডেরিভেটিভ কি হয়, e⁻mx এর ডেরিভেটিভ e⁻mx হয়। এবার আমাকে আলাদা করে চেইন রুল অ্যাপ্লাই করে এই mx এর ডেরিভেটিভটা করতে হবে। অর্থাৎ আমরা কি জানি e⁻x যদি শুধু থাকতো তাহলে e⁻x এর ডেরিভেটিভ হতো e⁻x, কিন্তু x এর জায়গায় কি আছে mx আছে, তাই e⁻mx হয়েছে। এবার আমি mx টার আলাদা করে ডেরিভেটিভটা করব। তো mx এর ডেরিভেটিভ করলে কি পাবো, তাহলে এখানে 1/m ইন্টু e⁻mx ইন্টু mx এর যখন ডেরিভেটিভ করব তখন আমরা শুধু m পাবো, যেহেতু x এর ডেরিভেটিভ কত হয়, x এর ডেরিভেটিভ হয় 1 আর mটা তো কনস্ট্যান্ট। তাহলে এই নিচের m আর এই ওপরের m আমরা ক্যান্সেলেশন করতে পারি, তাহলে e⁻mx এর সঙ্গে 1 যখন মাল্টিপ্লাই করব তখন e⁻mx থাকবে, মানে হ্যাঁ e⁻mx এটা আমরা পেয়েছি। তার মানে এইটার ডেরিভেটিভ করে আমরা এটা পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটার যখন ইন্টিগ্রেশন করব তখন এটা আমরা পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো, সিম্পল ক্যালকুলেশন আছে। হলো, এটা 3 নম্বর সূত্র হিসেবে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা 4 নম্বর সূত্রটা একটু দেখে নিই। 4 নম্বর সূত্রে কি আছে, ইন্টিগ্রেশন অফ a⁻mx dx সমান a⁻mx বাই m log a base c প্লাস c। এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব না, আবার সেই একই মেথড, এটা ডেরিভেটিভ করব দিয়ে এটা আনবো, যদি হয়ে যায় তাহলে বলবো হ্যাঁ। তাহলে কিভাবে করছি, ddx অফ a⁻mx বাই m log a base e প্লাস কি আছে কনস্ট্যান্ট সি, এটা আমরা ডেরিভেটিভ করব। কিভাবে হবে, প্রথম কাজ হচ্ছে এই যে m log a base e, এটা তো কনস্ট্যান্ট, এটা আমি নিচে লিখলাম m log a base e, এটা কনস্ট্যান্ট, প্রথমে আমি নিচে লিখে দিয়েছি। পরে রয়েছে কত ddx অফ a⁻mx আছে। ঠিক আছে, প্লাস সি এর যখন ডেরিভেটিভ করতে বলবে কত পাবো 0, কনস্ট্যান্ট। তাহলে 1/m log a base e ইন্টু a⁻mx এর ডেরিভেটিভ করলে কত হয় না a⁻mx ইন্টু log a base e ইন্টু ddx অফ mx করতে হবে। ঠিক আছে, এবার এই যে log a base e ওপরে এবং log a base e নিচে ক্যান্সেলেশন হলো, তাহলে রইল কত a⁻mx রইল, আর নিচে এখানে একটা m আছে বাই m ইন্টু এই যে ddx অফ mx যখন করব, m তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, তাহলে এই নিচের m উপরের m কাটলাম, তাহলে এটা পড়ে রইল কত a⁻mx। তো ঠিক আছে, a⁻mx এর ইন্টিগ্রেশন করলে তাহলে এটাই আসবে, যেহেতু এটার ডেরিভেটিভ করে আমি দেখলাম a⁻mx আসে। ঠিক আছে, এটা হলো আমার 4 নম্বর সূত্র। তো আজকে এই 4টে সূত্র তোমরা একটু ভালো করে দেখো। তো পরদিন আমরা আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব, তারপর অঙ্কে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।